স্যার কংগ্রেস দল যদি ক্ষমতায় আসে তাহলে কি ভারতের আগ্রাসী নীতি পরিবর্তিত হতে পারে? সম্ভাবনা কম। সম্ভাবনা কম। কারণ বাংলাদেশের ক্ষেত্রে ইন্ডিয়ার যে ইন্টারেস্ট সেটা হচ্ছে সেভেন সিস্টার্সের সঙ্গে তাদের যোগাযোগ অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশকে তাদের ট্রানজিট এবং করিডোর স্টেশন হিসেবে ব্যবহার করা লাগবে। এটা কংগ্রেসেরও দরকার, আসলে বিজেপিরও দরকার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন আছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের প্রয়োজন আছে কি? অবশ্যই দরকার আছে। একটা প্রতিবেশীর সাথে আপনি সারাক্ষণ তো যুদ্ধ করতে পারবেন না। না। কিন্তু এই জায়গায় যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আমরা কোনো বড় লোকের বাসার পাশের বস্তি না। রাইট। ঠিক আছে? আমরাও একটা ল্যান্ডের ওনার, তুমি আমরা ২০ তলা বিল্ডিং এর পাশে একটা ছোট রিসোর্টের মতো, যেটাকে আমরা বলি ডিফেন্ডার্স প্যারাডাইস। রাইট। তো আমার এখানে ঢুকতে হইলে তোমার মনে করো যে দরজায় নক করে ঢুকতে হবে, আমার সাথে কথা বলতে হইলে তোমাকে ভদ্রভাবে সালাম দিয়ে কথা বলতে হবে। রাইট। এই তো। তাহলে পরের কোশ্চেনটা আসবো, রোহিঙ্গা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ইউএস এইড বা অন্যান্য সহায়তা বন্ধ হয়ে গেলে বাংলাদেশের করণীয় কি হতে পারে? আমেরিকা তো একমাত্র ডোনার না পৃথিবীতে। অন্য ডোনারদের কাছ থেকে। কানাডিয়ান ডোনার আছে শক্তিশালী, ইউরোপিয়ান ডোনার আছে, অস্ট্রেলিয়ান ডোনার আছে, নিউজিল্যান্ড ডোনার আছে। আচ্ছা, ভারতের এই রেজিমের বিরুদ্ধে বাংলাদেশ কোন দেশের সাথে এই মুহূর্তে সম্পর্ক উন্নয়ন করলে এটা থেকে সেফ থাকতে পারে? পাকিস্তান, চায়না, টার্কি। টার্কি, চীন, পাকিস্তান, চায়না, টার্কি। পাকিস্তান। ওকে ওকে ওকে। আচ্ছা, সাধারণ জনগণকে কিভাবে প্রস্তুত রাখা যেতে পারে জাতীয় নিরাপত্তার জন্য? ওই যে বেসিক মিলিটারি ট্রেনিং দেওয়া লাগবে। ওকে, এটা কতদিনের দেওয়া হতে পারে? এটা নর্মালি মানে ২ টা প্যাকেজে হয়। একটা বেসিক প্যাকেজ যেটা ৩ মাসের হয়। হুম। তাও ৩ মাস টানা না। আচ্ছা আপনার কার্যক্রমের সাথে সাথেই অনলাইন এবং অফলাইন ব্লেন্ডেড একটা। স্যার, আরেকটা জিনিস করা যায় না, আমাদের ওই যে কিছুদিন চাকরি করা 6 মাস করে তারা চাকরিই করবে স্টুডেন্ট লাইফ থেকে। এটা বলে হচ্ছে কম্পালসরি মিলিটারি সার্ভিস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ট্রেনিং, ওটা হচ্ছে সার্ভিস। সার্ভিস। যদি আপনি ট্রেনিং শেষ করতে পারেন, তারপরে যদি আপনি সার্ভিস নেন তাহলে ভালো হবে। স্যার, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি, মানে রাজনীতির ভবিষ্যৎ কি? আওয়ামী লীগ ইজ এ লস্ট কেস, লস্ট কজ। ওকে। ইটস এ লং গন এবং মেবি তারা আগামী ১০ বছর পরে এম বা বাংলাদেশের মেইনস্ট্রিম কোনো একটা পলিটিক্যাল দলের সাথে হাত মিলাবে আরেকটা মেইনস্ট্রিম দলকে সরকার পতনের জন্য আন্দোলন করতে। আচ্ছা, চমৎকার বলছেন স্যার। স্যার, সংস্কার নিয়ে রোড ম্যাপ কি আপনার কাছে ক্লিয়ার মনে হয় প্রফেসর ইউনূস সাহেবের? না, ক্লিয়ার না। এখন পর্যন্ত সংস্কারের যে ইয়েগুলো দেওয়া হইছে, মানে সুপারিশগুলো দেওয়া হচ্ছে, উনি তো সব পলিটিক্যাল টিমদেরকে ডাকছে। মানে জনগণের প্রতিনিধিত্ব চায় নাই। মানে উনিও অ্যাজিউম করে নিচ্ছে যে এই পলিটিক্যাল টিমগুলোই হচ্ছে আমাদের প্রতিনিধি। আমি আমার একটা ফেসবুকে জরিপ করলাম। 98% লোক বলতেছে এই মুহূর্তে নির্বাচনের দরকার নেই। বাট উনি তো শুনতেছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া হয়, অস্থির হয়ে গেছে। ঠিক আছে স্যার, একটা ভালো কোশ্চেন আসে, সেফ এক্সিটের জন্য ছাত্রদের যে দল বা ছাত্ররা যারা আছে তারা বিএনপির সাথে অ্যালাইন করবে নাকি অন্য কোনো দলের সাথে? এইটা স্বার্থ আগে অ্যাসেস করতে হবে। কার সাথে গেলে পরে তাদের সেফটি আর সিকিউরিটি ভালো। আমরা একটা জিনিস প্রায়ই ভুলে যাচ্ছি। সেটা হচ্ছে যে বাংলাদেশের এখন যে ছাত্র যারা আছে, তারা কি সবাই পলিটিক্সই করবে? না। চাকরি করবে না, অবশ্যই। ব্যবসা করবে না, হ্যাঁ। সংসার চালাবে না, বিয়ে-শাদী করবে না, হুম। বাইরে স্কলারশিপ নিয়ে পড়তে যাবে না। স্যার, এর পরের কোশ্চেনটায় যাব, সেফ এক্সিটের জন্য ছাত্রদের বিএনপির সাথে অ্যালাইন করা উচিত হবে নাকি অন্য কোনো দলের সাথে? এখানে যেটা বোঝার ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের যে ছাত্ররা আছে, তারা অস্তিত্বের তাগিদে এই মুহূর্তে রাজনীতিতে নাম লেখাচ্ছে। জি। কিন্তু তাদের তো ফিউচার আছে। তাদের পড়াশোনা শেষ করতে হবে। তাদের মানে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাওয়া লাগবে। অ্যাম নিজ সেক্টরে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস ক্রিয়েট করা লাগবে। সংসার করতে হবে। সুতরাং এক্ষেত্রে আমার ধারণা যে বড় যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের ভিতরে তারা আগে দেখবে যে তাদের ফিউচারের সাথে অ্যালাইন করতেছে এবং তাদের স্বার্থ সর্বোচ্চ রক্ষিত হচ্ছে কাদের হাতে, তাদের সাথে তারা গাঁটছড়া বাঁধবে। আচ্ছা স্যার, এর পরের কোশ্চেনে যাব, নির্বাচনে ছাত্রদের যে দল আসতেছে যদি আসে তাহলে তারা কেমন করবে বলে আপনি মনে করেন এই নির্বাচনে এই নির্বাচনে? এখন পর্যন্ত তো আসলে মানে বুঝতে পারছি না প্রার্থী কারা হবে। ওকে। যদি সব ছাত্র হয় তাহলে তো মানে বাংলাদেশের তো একটা মাত্র জেলা না, 64টা জেলা। সো ওদের তো মেইন মানে ফুটপ্রিন্ট এবং সিগনেচার যেটাই বলি সেটা তো ঢাকা কেন্দ্রিক। সো বাকি 63টা জেলায় আসলে কতটুকু বিস্তৃত হবে আর এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে কতটুকু পরিচিতি পাবে। আর তৃতীয়ত হচ্ছে যে বাংলাদেশের যারা মুরব্বী ভোটার আছে তারাও কতটুকু আস্থা রাখতে পারবে।
তার উপরে ডিপেন্ড করবে রেজাল্ট। বুঝতে পেরেছি স্যার। স্যার নিউ জেনারেশন দেশ ছেড়ে চলে যাচ্ছে। আমরা মেধা হারাচ্ছি। মেধাবীদের রাজনীতিতে আনতে রাষ্ট্র কি করতে পারে? মানে বর্তমান এই সরকারকে বোঝানো হইছে আরকি। আমার মনে হয় যে এখনকার যে নতুন ট্রেন্ড আসছে, এখন না আ সবাই মোটামুটি রাজনীতি সচেতন। এখন আপনি রাজনীতি করবেন কিনা এইটা ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ এটাতে আপনার প্রথমত হচ্ছে যে আপনার যে চলমান উপার্জন সক্ষমতা আছে ওইটাকে স্যাক্রিফাইস করে আপনি ফুল টাইম রাজনীতিতে জয়েন করতে পারবেন কিনা। ২ নম্বর হচ্ছে যে আপনার যে ফ্যামিলি আছে তারা কি এই মুহূর্তে আপনাকে রাজনীতিতে পুরোপুরি স্যাক্রিফাইস করতে রাজি আছে কিনা। ৩ নাম্বার যেটা খুব ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে ওভারঅল রাজনীতির যে পরিবেশ এবং চিত্র এইটা কি একজন মেধাবীর জন্য অনুকূল কিনা। কারণ রাজনীতি মানে যদি এই হয় যে আপনাকে প্রতিপক্ষের হাতে চড়, থাপ্পড়, কিল, ঘুষি এমনকি সশস্ত্রভাবে আক্রান্ত হইতে হয়। রাজনীতির মানে যদি এই হয় যে আপনার ব্যক্তি জীবনকে আপনার প্রতিপক্ষ কোনো ধরনের শ্রদ্ধা প্রদর্শন না করেই বারবার আক্রমণ করে। হুম। রাজনীতির মানে যদি এই হয় যে আপনাকে একদল দুর্বৃত্তের সাথে হাত মিলিয়ে তারপর টিকে থাকতে হয়, তাহলে সম্ভবত মেধাবী যারা আছে তারা নিজের মেধা এবং সক্ষমতার উপরেই বেশি আস্থা রাখতে চাইবে। কারণ দিন শেষে মেধাবী যারা হুম। তারা একটা জিনিস জানে যে পরকাল বলতে একটা জিনিস আছে। রাইট। স্যার পরের কোয়েশ্চেনটা আসবো, নতুন দলগুলোর আবির্ভাবে কি আসলে জনগণের আস্থার সংকট প্রতিফলিত হচ্ছে? না, এটা এক্সপেকটেশন বাড়তেছে। ধরুন এইটা আমাদের এই আইডিয়া থেকে বেরিয়ে আসতে হবে। আগে আমাদেরকে শেখানো হয়েছিল পৃথিবীতে একটি দেশ আছে যেই দেশে শুধুমাত্র ওই একটি দেশে পেঁয়াজ উৎপন্ন হয়। ওখান থেকেই আমাদের পেঁয়াজ কিনে খাইতে হয়। এবং এই পেঁয়াজ ওই দেশ ছাড়া আর কোনো দেশে হয় না। এটাকে বলে ডিপেন্ডেন্সি। সাইকোলজিক্যালি আপনাকে মানে মানতে বাধ্য করা যে ওটা হচ্ছে স্বামীর দেশ, আপনি হচ্ছেন স্ত্রীর দেশ। বাট এখন দেখেন আপনি পেঁয়াজ পৃথিবীর অন্যান্য অনেক দেশে উৎপন্ন হচ্ছে। এবং আমরা ওখান থেকে আনতেও পারতেছি। এবং সামনে রোজা আসতেছে আমরা মোটামুটি জানি পেঁয়াজ ছাড়া থাকবো না আমরা। পেঁয়াজ খাই। একাই থাকে। সুতরাং এই ডাইভার্সিটি দরকার আছে, পলিটিক্যাল পার্টিরও দরকার আছে। বরং আ প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ঠিক বুঝতে আছে? পেরেছি। বারবার চোর ছেঁচড়ের এমপি বানাবেন কেন? এরা রাইট। এদের জেলে, তারপর রিকশাওয়ালা ভাইদের ভেতরে একজন, তারাও হুম। তো একটা বিশাল অংশ। তাদেরও তো প্রতিনিধিত্ব দরকার আছে। স্যার এই প্রশ্নের উত্তরটা, এখন যে প্রশ্নটা আসছে এই প্রশ্নের উত্তরটা আপনি অলরেডি পডকাস্টের আলোচনায় দিয়েছেন। তারপরেও একটু কোয়েশ্চেন করি, আপনি শর্টে একটু বলে দেন। সেনাপ্রধান এর যে বক্তব্যটি রিসেন্টলি ভাইরাল হয়েছে অথবা যেভাবে রাজনৈতিক নেতা তথা দেশের মানুষকে এক প্রকার ধমকের সুরে উপস্থাপন করেছে, তিনি এইভাবে দায়িত্বশীল জায়গা থেকে এরকম বক্তব্য দিতে পারেন কিনা? আমি আজকে পডকাস্টে যেটা বলতেছি এটার দায়-দায়িত্ব আমার। হ্যাঁ। উনি উনার পদে থাকা অবস্থায় যেটা বলছেন এটার দায়-দায়িত্ব উনার। হুম। এবং এটা আমাদের মনে রাখতে হবে যে সেনাপ্রধানের যে পদ আছে এটা আজীবনের পদ না। এটা হ্যাঁ। একটা নির্দিষ্ট 10 ইয়ার্স এর সময়। উনাকেও এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে এবং কথা বলার সময় বিচক্ষণ এবং কি বলছেন এটার দায়-দায়িত্ব নিতে হবে। সর্বোপরি অনেক সময় বলার সময় হিট অফ দ্য মোমেন্ট এ স্লিপ অফ দ্য টাং হয়ে যায়। হয়ে যায়। হুম। সুতরাং আমার যখন স্লিপ অফ দ্য টাং হয় এটা সংশোধন করার সুযোগ পাই না আমি। কিন্তু উনার সংশোধন করার জন্য আইএসপিআর নামে একটা বিশাল সংস্থা আছে যাদেরকে বেতন ভাতা দিয়ে রাখা হইছে। তো উনি ওটাতে কারেক্ট করবেন। করেন না মেয়েরা। ওকে। আচ্ছা। আচ্ছা, দেশে ৫৭ জনেরও বেশি সূর্য সন্তানকে নির্মমভাবে হত্যা করা হলো। সেদিন সেনাবাহিনী কি করেছিল? কোন অদৃশ্য রশিতে তাদের হাত বাঁধা ছিল? ওইটাই তো এই কমিশন বের করে আনতেছে। অদৃশ্য কই? রশি তো এখন স্পষ্ট। বুঝেন নাই? রশি তো দিল্লিতে বসা। আচ্ছা। স্যার আদর্শিকভাবে আমাদের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে এবং নতুন কি ডায়নামিক যুক্ত হতে পারে বলে আপনি মনে করেন? বাংলাদেশের জনগণের ভেতরে এক্সপেকটেশন আসছে যে পলিটিক্সে তারা আর এখন আমার ভাই তোমার ভাই টাইপের লোকজন চাচ্ছে না। তারা চাচ্ছে যে সুনির্দিষ্ট কিছু নেতৃত্বের গুণাবলী সম্পন্ন, যোগ্য, শিক্ষিত এবং কমিউনিকেশন স্কিল সম্পন্ন লোকজনদেরকে তারা আশা করছে। তো ওভারঅল সিনারিওতে এই একটা চেঞ্জ আসতে শুরু করছে। বুঝতে পেরেছি স্যার। স্যার বাংলাদেশে যারা এর এজেন্ট হিসেবে কাজ করে তারা কেন করে? মানে বাংলাদেশী যারা এর এজেন্ট হিসেবে কাজ করে তারা কেন করে? তাদের লাভটা আসলে কি? ওরে বাবা! এটা তো মানে ফায়ার রাউন্ডের কোয়েশ্চেন না। এটা বড় কোয়েশ্চেন। কারণ এটা বেশ কয়েকটা কারণ আছে। নাম্বার 1 কারণ হচ্ছে সবাই যে রয়ার এজেন্ট টাকার লোভে যায় তা না। অনেককে কিন্তু হানি ট্র্যাপে ফেলে করা হয়। বিপদে পড়ে যায়। ব্ল্যাকমেইল করা হয়। মনে করেন যে আপনার একটা ফার্স্ট একটা মেয়েকে দিয়ে আপনার একটা ভিডিও করল। ভিডিও করার পরে সেই ভিডিও দিয়ে আপনাকে ব্ল্যাকমেইলিং শুরু হইলো। আপনি এখন না চেয়ে এইটা করতেছেন। উদাহরণস্বরূপ রিসেন্টলি দেখবেন যে ইন্ডিয়ান নৌবাহিনীর ২ জন কর্মকর্তা চাকরি হারাইছেন। কারণ পাকিস্তানের একজন এজেন্ট তাদের মাধ্যমে ইন্ডিয়ান নৌ বেজের সবচেয়ে বড় যে নেভাল বেজ আছে এটার তথ্য নিয়ে গেছে। আরে! তো বাংলাদেশের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতেছে যে প্রথমত হচ্ছে আমাদের কিছু সস্তা লোকজন আছে, তাদেরকে কিনে ফেলা যায়।
আপনি দেখেন না আমাদের মন্ত্রী, মিনিস্টার, এমপি যারা হয় তাদের জন্য কি কোনো ট্রেনিং আছে যে কিভাবে হানি ট্র্যাপের বাইরে থাকতে হয়? না। এটা দেওয়া উচিত তো থিওরিটিক্যালি। কারণ এরা তো একেবারে প্রান্তিক এলাকা থেকে উঠে আসে। তাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং খুব কম। কম। ২ নাম্বার সমস্যা যেটা সেটা হচ্ছে এই যে পরিকল্পিত হানি ট্র্যাপ। যেটা হচ্ছে যে আপনি ইচ্ছুক না কিন্তু আপনাকে ব্ল্যাকমেইলিং করে ওটাতে ফেলা হলো। আর তৃতীয়ত যে সমস্যা সেটা হচ্ছে যে অনেক সময় মানে আপনি স্বেচ্ছায় মানে তরমুজ এসে ছুরির নিচে পড়ে। কাটো আমাকে। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। স্যার, রাজনীতি আমাদের আসলে কোন পথে যাওয়া উচিত? ইসলামিক রাজনীতি নাকি সেকুলার রাজনীতি? রাজনীতি ডিপেন্ড করবে হচ্ছে যে আমার মানুষ হিসেবে কেমন। আমি যদি ইসলামী মনস্ক হই, আপনি যদি ইসলামী মনস্ক হন, আমরা সবাই যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যদি ইসলামের মূল্যবোধ ধারণ করি, আমরা রোজার সময় যদি দাম কমায় ফেলতে পারি, আমরা ঈদের আগে যদি সদকা বাড়ায় ফেলতে পারি, আমাদের চুরি ছিনতাই যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে যদি আমরা সত্যি অর্থে মনে করি যে কেউ যদি চুরি করে তার হাতটা রাস্তায় কাটা উচিত, কেউ যদি ধর্ষণ করে তার প্রকাশ্যে শাস্তি হওয়া উচিত, তো সরকার ওরকমই হবে, রাজনীতি ওরকমই হবে। আচ্ছা। স্যার, এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কি উচিত নয় পিলখানা হত্যাকাণ্ডের বিচার চাওয়া? বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই চাচ্ছে। আচ্ছা। সেনাবাহিনী বলতে আপনি কি শুধু সেনাপ্রধানকে বোঝান? না কোনো এই সুনির্দিষ্ট জেনারেলকে বোঝান তা না। সেনাবাহিনী বলতে তো বোঝাই হচ্ছে সৈনিক, অফিসার সবাই মিলে। এটা সবাই। সম্মিলিতভাবে সবার জন্য তো এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আমাদের সামরিক মূল্যবোধ এবং ইতিহাসে আর নাই। সুতরাং এটার বিচার প্রত্যেকেই চায়। আচ্ছা। স্যার, নতুন রাজনৈতিক দল বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এর ১৯৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে তাদের ভাবনা কি? অফকোর্স তারা তো বাংলাদেশ তো ৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমেই জন্ম নিচ্ছে। সুতরাং মুক্তিযুদ্ধকে অগ্রাহ্য করার তো কোনো প্রচেষ্টা ওদের ভেতরে আমি দেখি নাই। বাট যেটা হইছে যে ১৯৭১ সালে যারা আসলে কিছু করে নাই, আম যারা আম সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, যারা অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে যায় নাই, কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে ঘোরাফেরা করছে, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করার চেষ্টা করছে। তাদের ব্যাপারে তাদের আপত্তি আমি দেখতে পাই। একই রকমভাবে আজকে যদি আপনি ধরেন যে ৫ই আগস্ট ছিল আরেকটা মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ 2, তাইলে এখন যদি আপনি নতুন করে মুক্তিযুদ্ধের তালিকা করতে নেন, তাহলে আপনি অনেক রাজাকার দেখবেন যে নতুন করে নাম ঢুকাইছে। ওই একই ঘটনা ঘটছে আগের রাইট, থেকেও। রাইট। স্যার, এখনকার পরিস্থিতিতে আমাদের দেশে আগে নির্বাচন হওয়া জরুরি নাকি সংস্কার? আমার মনে হয় সংস্কারটা একটু কিছুটা হইলেও আগে হওয়া দরকার। কারণ নির্বাচন তো আমরা সিরিজ অফ নির্বাচন দেখছি। এর আগে ১২ টা নির্বাচন দেখছি। নির্বাচনের মাধ্যমে তো আসলে কোনো সলিউশন হয় নাই এর আগে। তা আমি কেন অযথাই বিলিভ করব? ১২ বার আমি দেখছি যে কাজ হয় না। কাজ হয় নাই। এইবারই ১ম আমরা দেখলাম যে একটু সংস্কারের একটা চান্স আসছে। তো মানে আমি বলব না যে একটা সংস্কার একটা স্লো প্রক্রিয়া। সো এটাতে টাইম লাগে। যেইটা খুব ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যেই স্টাইলে ডক্টর ইউনূস আগাচ্ছে সেটা হচ্ছে সংস্কারের রোড ম্যাপ গুলা ক্রিয়েট করা। শুরু করে দেওয়া। শুরু করা মানে হচ্ছে আগে ক্রিয়েট করা যে হুম। আপনি ঠিক আছে এই রাস্তাটা আপনি এদিক দিয়ে যাবে, এভাবে যাবে, এই কয়টা ব্রিজ হবে, এই কয়টা কালভার্ট হবে, এই রেলিং হবে। আপনি এগ্রিড, আপনি এগ্রিড, আমরা এগ্রিড। জি। এখন যেই সরকার বানান আপনি এইটা করবেন। এইটা বাইরের দেশে হয়। বাইরের দেশে হয় কি যে ন্যাশনাল স্ট্র্যাটেজি থাকে একটা। যেটা যেই গভর্নমেন্টই আসুক এই স্ট্র্যাটেজি থেকে হাত দেয় না। যেমন রাস্তা কি হবে, কয়টা পর্যটনের স্পট হবে। এটা কি এক গভর্নমেন্ট আসলে পরে একই রকম হওয়ার কথা? তা তো হওয়ার কথা না। তো এই যে মানে কিছু আমরা এই আমাদের রাজনৈতিক পরিসরে এটা আইডেন্টিফাই করতে ভুল করি। কিছু আছে পলিটিক্যাল মানে রিকোয়ারমেন্ট, কিছু আছে ন্যাশনাল রিকোয়ারমেন্ট। ন্যাশনাল রিকোয়ারমেন্টের রোড ম্যাপটা বারবার ডিস্টার্ব হওয়ার কথা না। এইটা যদি এগ্রি করে আর সবাই যদি পরবর্তীতে যেই আসুক, সে যদি এইটুকু নিশ্চিত করতে পারে যে না ওইখানে যে রোড ম্যাপটা ছিল এটা আমরা বাস্তবায়ন করব, তাহলে আমার মনে হয় সমস্যা নাই। স্যার, এই প্রশ্নগুলোই ছিল মোটামুটি সবার।